সর সর, তোর আমার সামনের দিকে সর। আমার কাছে আসবি না, আসবি না বললাম, নইলে কিন্তু আমি তোদের পা দিয়ে চেপেই মেরে ফেলবো। সর সর বলছি। আমরা দুজন যে খুবই ক্ষুধার্ত, একটু দুধ খেতে দাও না গো, তবে যে আমরা দুজন এখান থেকে চলে যাব। না না, কিছুতেই না, আমি তোদেরকে কিছুতেই দুধ খেতে দেব না। এই তোরা কি এখান থেকে যাবি, নাকি আমি এবার তোদেরকে লাথি মেরে তাড়িয়ে দেব? আমরা তো অনুরোধ করছি, তবুও কিনা তোমার মন গলছে না? তবে তো এবার তোমার সাথে জোর জবরদস্তি করতেই হবে। তুমি কি আমাদেরকে দুধ খেতে দেবে, নাকি দংশন করে আমরা তোমার প্রাণটাই নিয়ে নেব? না না বাবু, আমাকে দংশন করার কোনো দরকার নেই। নে নে, তোরা দুজন দুধ খেয়ে বাবু এইখান থেকে চলে যা। এরপর দুই সাপ মিলে ছাগলের দুধ খেতে থাকে, আর তখনই সেখানে পরি চলে আসে। সে কি কাণ্ড রে শশী, তুই কি না সাপকে দুধ খাওয়াচ্ছিস? আমার যে কোনো কিছুই করার ছিল না, আমার কথাটা তো শোনো। আমি যদি এদের দুধ না খাওয়াতাম, তবে যে দুই সাপকন্যা মিলে আমাকে দংশন করতো। আর তাছাড়াও এই দুই সাপ ক্ষুধার জ্বালায় আমার কাছে খাবারের জন্য অনেক অনুরোধ বিনোরোধ করেছে। ও মা, সে কি কথা! বাচ্চা বাচ্চা দুটো সাপ, আর ওরা আবার এত ক্ষুধার্ত! আচ্ছা সাপকন্যারা, তোমাদেরকে বলছি, তোমাদের কি বাবা মা নেই নাকি বলো তো? তার কারণে তোমরা নিজেরাই কিনা নিজেদের খাবার জোগাড় করছো? সেই দুঃখের কথা তুমি আর আমাদেরকে বলো না গো। আমাদের বাবা মাকে একটা শয়তান চাপুরে মেরে ফেলেছে, আর এখন আমরা অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছি। আহারে, তবে আর তোমাদের এভাবে ঘুরে বেড়াতে হবে না। আজ থেকে যে আমি তোমাদের দায়িত্ব নেব। আমি আজ থেকে তোমাদের দুজনকে সন্তান স্নেহে আগলে রাখবো। তুমি তুমি সত্যি কথা বলছো গো? তবে যে আজ থেকে তুমি আমাদের মা। আজ থেকে আমরা দু বোন তোমাকেই মা বলে ডাকবো। এরপর পরে দুই সাপকন্যাকে নিয়ে বারান্দায় যায়, আর বারান্দায় গিয়ে দুই সাপকে দুধ খেতে দেয়। ঠিক তখনই সেখানে পরীর স্বামী কাঠুরে চলে আসে। কি ব্যাপার গো গিন্নি, তুমি আবার এই সাপ দুটোকে কোথা থেকে ধরে আনলে? এখন কি তুমি আবার ছাগল মুরগি এসবের পাশাপাশি সাপও পালন করবে নাকি বলো তো? কি আর করব বলো, এই দুই সাপকন্যার যে বাবা মা কেউ নেই। এই অনাথ সাপকন্যা দুটোকে আমি কি করে ছেড়ে দেই বলো? তাই তো আমি ওদের মা হয়েছি। তাছাড়া আমি তো আর মায়ের সুখও পাবো না বলো। এদেরকে লালন পালন করে যদি আমি মায়ের সুখ পাই, তবে তাতে দোষের কি তুমিই বলো? দেখো দেখো কাণ্ড, সন্তানের জন্য কিনা তোমার চোখ দিয়ে জল পড়ছে। আমি না তোমাকে কতবার করে বলেছি, সন্তানের জন্য তুমি একবারও কান্নাকাটি করবে না। তুমি মা হতে পারোনি, তাতে কি এমন হয়েছে বলো তো? আমিও তো বাবা হতে পারিনি। তুমি বারবার কেন ভুলে যাচ্ছ বলো তো? তুমি পড়ি আর আমি মানুষ। ভালোবেসে আমরা ঠিকই বিয়ে করেছি, কিন্তু আমরা যে সন্তান জন্ম দিতে পারবো না সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তবে আর যাই হোক, এবার কিন্তু দুই সাপকন্যা পরি মা পেলো। কি বলো গিন্নি? হয়েছে হয়েছে, তোমাকে আর বকবক করতে হবে না। কাঠ কেটে এসেছো, নিশ্চয় অনেক পরিশ্রম হয়েছে। তুমি যাও, হাত মুখ ধুয়ে এসে বিশ্রাম নাও, আর আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। তুমি দেখেছো শশী দিদি, মাদের সাপকন্যাকে পেয়ে আমাদের কত তাড়াতাড়ি ভুলে গেছি। আমি তো সেই সকাল থেকে চিৎকার করছি, অথচ আমাকে এখনো কিছু খেতে দিল না। আমাকেও যে কোনো কিছু খেতে দেয় না রে। দুদিন থেকে আমি আমার নিজের খাবার নিজেই জোগাড় করে নিচ্ছি, তবে আর আমার তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। আমি বরং এবার ঘাস খেতে যাই। এসব কথা বলে ছাগল মাঠে চলে যায়, আর মাঠে গিয়ে ঘাস খেতে থাকে। কোথায় যাবেটা কোথায় ওই সাপকন্যা? আমার হাত থেকে ওদের যে নিস্তার নেই। দরকার পড়লে আকাশ চিড়ে পাতাল ফুঁড়ে আমি ওদেরকে ধরে নিয়ে আসবো। তবুও যে ওই দুই সাপকন্যাকে আমার চাই চাই। একে এই সাপুরে আবার এসব কি কথা বলছে? এই সাপুরে কোন সাপকন্যাদের খুঁজছে? আচ্ছা, আমাদের বাড়িতে যে সাপকন্যারা আছে ওদের নয় তো আবার? দেখি তো, সাপুরের সঙ্গে একবার কথা বলে দেখি তো। সাপুরে সর্দার, আরে ও সাপুরে সর্দার, শুনছো? দাঁড়াও। আরে আরে, এ কি ছাগল ছানা, তুই আবার আমাকে ডাকছিস কেন? তোর কি হয়েছে বলতো? আমার কোনো কিছুই হয়নি গো, তবে এবার আমি তোমার সমস্যার সমাধান করব। আমি তোমাদেরকে সাপকন্যার সন্ধান দেব গো। তুমি চলো চলো আমার সঙ্গে। এরপর সাপুরে ছাগলের সাথে যেতে শুরু করে। এবার যদি ওই সাপুরে সাপকন্যাদের ধরে নিয়ে যায়, তবে যে মা আমাদের আবারও আগের মতো ভালোবাসবেন।
এসব কথা ভাবতে ভাবতে ছাগলটি সাপুরেকে নিয়ে বাড়িতে চলে আসে। আর দুই সাপকন্যা তো সাপুরেকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। মা, 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 ও মা, কোথায় কোথায় তুমি? দেখো মা, দেখো, তোমার শশী সাপুরেকে ডেকে নিয়ে এসেছে। মা, 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 তুমি বাঁচাও আমাদের, মা। কি দুই সাপকন্যার কিনা পরিমা? এই যে সাপকন্যা, তোদের বাবা মাকে তো আমি হত্যা করেছি, এখন কিনা আবার একটা পরীকে তোরা মা বানিয়েছিস? যাই কর না কেন আর যাকে তোরা মা বানাস না কেন, আমার হাত থেকে আজ তোদের নিস্তার নেই। আমি তোদের ধরে নিয়ে যাবই যাব। যাও যাও সাপুরে, তুমি এই সাপকন্যাদের এখান থেকে নিয়ে যাও, তবে যে মা আবারও আমাদের আগের মতোই ভালোবাসবেন। শশী, তুই কিনা এত খারাপ? তুই না বুঝে শুনে এই সাপুরেকে এখানে নিয়ে এসেছিস। তোকে তো আমি পরে শাস্তি দিচ্ছি, কিন্তু তার আগে এই সাপুরের একটা ব্যবস্থা আমি করছি। হা হা হা। পরি, তুই কিনা নিজেকে এতটাই শক্তিশালী ভাবিস যে তুই আমাকে সাহায্য করবি? তবে ভুলে যাস না, আমিও হলাম সাপুরের সর্দার। আমার হাতে নাগরাজ ও নাগরানীর প্রাণ গেছে, আর তুই তো সামান্য একটা পরী। তোকে ভৎস করে দেওয়া আমার বাঁ হাতের খেল, আর তাই আমি এখন তোর চোখের সামন দিয়ে এই দুই সাপকন্যাকে ধরে নিয়ে যাব। এসব কথা শুনে পরি জাদু করে তার জাদু দণ্ডটা নিয়ে আসে। শয়তান সাপুরে, তুই কিনা আমাকে হেয় করে আমার সামন থেকে দুই সাপকন্যাকে ধরে নিয়ে যাবি? এবার তোকে আমি আমার শক্তি দেখাবো। এসব কথা বলে পরি তার জাদু দণ্ড দিয়ে সাপুরের দুই হাতে আঘাত করে। পরি, তুই কিনা আমার হাত থেকে আমার শিকারকে রক্ষা করবি, তার আগে তো তোকে আমি হত্যা করব। এইসব কথায় পাত্তা না দিয়ে পরি সেই সুযোগে সাপুরেকে ভৎস করে দেয়। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি যে বুঝতে পারিনি। ক্ষমা? তুই তো ক্ষমা পাওয়ার যোগ্য নোস। তুই কি করে ভাবলি যাদেরকে আমি সন্তান হিসেবে আমার বুকে টেনে নিয়েছি তাদেরকে আমি কি করে বিপদের মুখে ফেলে দেব? আমি আমার প্রাণ দিয়ে হলেও আমার সন্তানদের রক্ষা করব। আর হ্যাঁ, তুই আমাকে আর মা বলে ডাকবি না। তোর মতো স্বার্থপরকে আমি আমার বাড়িতে কিছুতেই জায়গা দেব না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি যেও না গো। হাজার হলেও আমরা তো এতদিন তোমার দুধ খেয়েছি, বলো। তুমি আমাদের অনেক উপকার করেছো। মা, মা, ওকে যেতে দিও না, ওকে আটকাও। ও যে নিজের ভুল বুঝতে পেরেছে মা। আমি তোদেরকে এত বিপদে ফেলেছি, আর তোরা কিনা আমার জন্য মায়ের কাছে এখনো সুপারিশ করছিস? তোরা আমায় ক্ষমা করে দে সাপকন্যারা। যাক, সব ভুল বোঝাবুঝি যখন মিটলো তখন তুই থেকে যা শশী। তবে হ্যাঁ, একটা কথা, আমি তোদের সবাইকে সমান ভালোবাসি। আমি যে তোদের সবার মা, তাই তোরা কেউ কখনো হিংসা করবি না। পরীর কথা সকলে মেনে নেয়, আর পরী সকলকে নিয়ে সুখে শান্তিতেই থাকতে লাগে। পিঙ্কু, অনেক হয়েছে কিন্তু তোমার টিভি দেখা। যখনই দেখি শুধু টিভি দেখা আর টিভি দেখা। এখন চুপচাপ পড়তে বসো তো, সামনে আবার এক্সাম আছে। তোমার তো দেখছি এক্সামের কোনো চিন্তাই নেই, যখনই দেখো তো শুধু টিভি দেখা আর টিভি দেখা। দাও টিভি রিমোটটা আমার হাতে দাও তো। ও মা, শুধু আর 5টা মিনিট দেখি, একটু পরে শেষ হয়ে যাবে। এই তো এই শোটা 5 মিনিট হলে শেষ হয়ে যাবে। একে কি বাবা পিঙ্কু, তুমি কেন মায়ের কথা শুনছো না? হ্যাঁ, যাও যাও গিয়ে পড়তে বসো। আরে আরে, তুমি এসে গেছো, দাঁড়াও আমি চা নিয়ে আসছি। পিঙ্কু রাগ হয়ে টিভি অফ করে নিজের ঘরে এসে পড়তে বসে। কিরে ছোটু, বাবা তোকে বকেছে তাই না? যা যা, আরো বেশি করে টিভি দেখ। এখন হা করে মুখের দিকে না তাকিয়ে পড়াশোনা কর, নয়তো মা এসে কানের গোড়া এক চড় কষিয়ে দেবে। রোহান ভাইয়া, তুমি চুপ থাকো তো, আর আমার ওপর হাসাহাসি করা বন্ধ করো। আমি খুব ভালো করে জানি আমাকে এখন কি করতে হবে। সব সময় সবাই শুধু আমার পেছনেই পড়ে থাকে। মা তো আমার থেকে রিমোটটাও কেড়ে নিল, এখন আমি আমার পছন্দের শো কি করে দেখবো? ইস, যদি বাবা মা রোহান ভাইয়া আমার থেকে দূরে চলে যেত তাহলে কতই না ভালো হতো। আমার কাছে যদি এমন কোনো জাদুই রিমোট থাকতো যেটা দিয়ে আমি তাদেরকে ঘুম করতে পারতাম, আরে বাহ, তাহলে তো খুব ভালো হতো। আরে আরে, আমি এটা কোথায় চলে এলাম? এটা আবার কোন জায়গা? ওরে বাবা, কোথায় এলাম আমি? এসো এসো পিঙ্কু, তুমি তো এটাই চাইতে যে তুমি সারাদিন টিভি দেখো আর তোমাকে কেউই বিরক্ত না করুক।
এখন তুমি আমার সাহায্যে এই বড় স্ক্রিনে যত ইচ্ছা তত টিভি দেখো। তোমার পছন্দের শো তুমি এখান থেকে দেখতে পারবে। এখানে তোমার বাবা মা ভাই কেউ নেই, আর কেউ তোমাকে লেখাপড়া করতে বলবে না। ওয়াও, আচ্ছা সত্যি কি আমি এখানে আরামে থাকতে পারবো আর যত ইচ্ছে টিভি দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ পিঙ্কু, নিশ্চয়ই দেখতে পারবে। এটা হচ্ছে জাদুই রিমোটের দুনিয়া। এখানে সবকিছুই রিমোট দিয়ে চলে। এখানকার সব পশু পাখিরাও রিমোট, জানো? নাও না, এখন রিমোটটা নিয়ে নাও। এই রিমোটের সাহায্যে তুমি খাবার দাবার শপিং সব করতে পারবে। তুমি কি জাদুই রিমোটের দুনিয়ায় থাকতে চাও? এখানে তোমাকে শাসন বারণ করার মতো কেউ নেই। আরে হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখন থেকে এখানেই থাকবো। আমি আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই না। তো ঠিক আছে, আজ থেকে তুমি এখানেই থাকবে। পিঙ্কুকে রিমোট দিয়ে জাদুই রিমোটটি অদৃশ্য হয়ে যায়। পিঙ্কু বারবার রিমোট দিয়ে অন্য অন্য চ্যানেল চেঞ্জ করতে থাকলো আর মজা করে টিভি দেখতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই পিঙ্কুর অনেক ক্ষুধা পেয়ে যায়। আমার তো অনেক ক্ষুধা লেগেছে, যাই যাই কিছু খাবার দেখে আসি। এ কি তোমার কি চাই? আসলে আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি কি এখানে কোনো খাবার পাবো? ওই তো ওখানে পিৎজা বার্গারের দোকান আছে, তুমি চাইলে সেখান থেকে খেতে পারো। ও মাই গড, পিৎজা বার্গার! হায় হায়, এখানে তো শুধু আরাম আর আয়েশ। কি মজার মজার খাবার! আমাকে আমাকে কিছু পিৎজা আর বার্গার দাও না। আরে আরে, এখানকার সবকিছু তো একদম রিমোট, আমার দিকে তো কেউই দেখছে না। এই নাও তোমার পিৎজা আর বার্গার। এরপর পিঙ্কু পিৎজা আর বার্গার খেয়ে নেয়। এরপর পিঙ্কু দেখতে পায় একটি আইসক্রিমের দোকান। সেখানে থাকা জাদুর রিমোটটি পিঙ্কুকে আইসক্রিম খেতে দেয়। পিঙ্কু আইসক্রিম নিয়ে আবারও তার টিভির কাছে চলে আসে আর বসে টিভি দেখতে থাকে। এখন আরামে বসে বসে টিভি দেখবো আর আইসক্রিমের মজা নেব। এখানে এসে আমার কত ভালো লাগছে। এখন তো এখানে মায়ের চিৎকারের আওয়াজও নেই বাবা। এখানে এসে ভালোই হয়েছে, মার যেমন চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পাই না, তেমনি বাবারও রাগী চেহারা দেখতে হয় না আমাকে। আর রোহান ভাইয়া, এখন এখানে আমার উপর তুমি হেসে দেখাও তো। এখন তো এখানে শুধু আমি আসবো। চলো চলো, তুমি অনেক টিভি দেখেছো। আর না, মহারানী রিমোট সিং তোমাকে ডেকেছে। মহারানী রিমোট সিং আবার কে? শেখে তুমি মহারানী রিমোট সিং কে চেনো না? তার দুনিয়াতেই আছো আর নাকি তাকেই চেনো না? ঠিক আছে ঠিক আছে, আমাদের সঙ্গে চলো, তাহলে তুমি নিজের চোখেই সবটা দেখতে পারবে। এরপর দুই সেনাপতি পিঙ্কুকে ধরে তাদের মহলে নিয়ে যায়। আরে আরে, এটা তো সেই জাদুই রিমোট। মহারানী, আমরা পিঙ্কুকে নিয়ে এসেছি। পিঙ্কু, তোমার কেমন লেগেছে আমাদের রিমোটের রাজ্যে এসে? ও, জাদুই রিমোট, তার মানে তুমি হলে রানী রিমোট সিং। আমার তো এখানে অনেক মজা লাগছে। এখানে আমাকে বিরক্ত করার মতো কেউ নেই। এখানে সারাদিন শুধু টিভি দেখো আর মজা করো। তোমার এই রিমোটের দুনিয়া আমার তো অনেক ভালো লেগেছে। ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে তুমি যাও আর আরাম করে টিভি দেখো। আরে আরে মহারানী, এই বাচ্চাটা তো অনেক সুন্দর করে কথা বলে। তোমার কি এই বাচ্চাটার কথা ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ মহারানী, নিশ্চয়ই ভালো লেগেছে। এই বাচ্চাটি যে অনেক মিষ্টি। আমরা যদি এই বালকটার সঙ্গে খেলতে পারতাম তাহলে কতই না মজা হতো। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আজ থেকে এই বালকটি আমাদের সঙ্গেই থাকবে, ও আর কোথাও যাবে না। পিঙ্কু সেই রাজ্য থেকে ফিরে এসে আবারও টিভি দেখতে বসে পড়ে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। প্রতিদিন এভাবে টিভি দেখে দেখে তার মন একেবারেই ভরে যায়। রিমোটের দুনিয়ায় থাকতে থাকতে তার বিরক্ত লেগে গেছে। এখন সে যেখানে যেত চোখে শুধু রিমোটই দেখতো। আরে আরে, এখন আমি কি করব? আমি তো সব কার্টুন দেখে নিয়েছি, সব খাবারও খেয়ে নিয়েছি। এখন তো আমার টিভি দেখতে একদম ইচ্ছে করছে না। এখন আমি কি করব? তাছাড়া এই রিমোটে তো টিভি অফ করার কোনো বাটনই নেই। কি ব্যাপার, কি হয়েছে, কেন চিন্তা করছো? আসলে বোন, আমি এই টিভি আর দেখতে চাই না। টিভি দেখতে দেখতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তুমি কি এই টিভিটা বন্ধ করতে পারবে? না, পারবো না, কারণ এখানে থাকা সব রিমোটে টিভি অফ করার মতো কোনো বাটন নেই। এসব তুমি কি বলছো? তার মানে এখানকার কোনো রিমোট দিয়ে টিভি অফ হবে না?
এখন এখন আমি কি করব? আমি আর টিভি দেখতে চাই না। আমি আমি এখান থেকে চলে যেতে চাই। আমি আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই। এখানকার এই বাচ্চাটা অনেক চিৎকার চেঁচামেচি করছে, একে মহারানীর কাছে নিয়ে চলো। ছাড়ো আমাকে, ছাড়ো, আমি বাড়ি যেতে চাই, আমাকে ছাড়ো। কি হয়েছে কি সেনাপতি? এই পিঙ্কু এত চিৎকার চেঁচামেচি কেন করছে বলো তো? আসলে আমি এখানে থাকতে চাই না, আমি আমার বাড়িতে থাকতে চাই। কিন্তু কেন বলো তো? তুমি তো চাইতে সারাদিন টিভি দেখতে, যাতে তোমাকে কেউ কখনো বিরক্ত না করে। তাহলে এখন কেন বলছো বাড়িতে যেতে চাও? আর তাছাড়া তুমি কেন বাড়িতে যেতে চাও? সেখানে তো তোমার বাবা মা আছে, তাই না? যারা তোমাকে সব সময় পড়াশোনা করার জন্য বলে আর সব সময় বকাঝকা করে। বাড়িতে গেলে তো তোমার ভাই তোমার উপর আরো হাসাহাসি করবে। তাহলে কেন বাড়িতে যেতে চাও? না না, টিভি দেখতে দেখতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আমি আর টিভি দেখতে চাই না, আমি বাড়িতে যেতে চাই। আমি বাড়িতে গিয়ে আমার বাবা মার সাথে কথা বলতে চাই, বাড়িতে গিয়ে ভাইয়াকে দেখতে চাই, আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে চাই। মহারাজ, যদি এই ছেলেটা এখান থেকে চলে যায় তাহলে আমি কার সঙ্গে খেলবো? মহারাজ, আপনি কিছু করুন, আমি এই বাচ্চাকে এখানেই রাখতে চাই। আমি এই বাচ্চাটিকে নিজের ছেলে বানিয়ে রাখতে চাই আমার কাছে। হ্যাঁ হ্যাঁ মহারানী, তোমার মতো একই কথা যে আমারও। আমিও যে তাই চাই। তুমি কোনো চিন্তা করো না, এই বালকটি কোথাও যাবে না। এই ছেলেটা আজ থেকে এখানেই থাকবে। সেনাপতি, ওকে ধরো, এখন সময় এসে গেছে ওরও আমাদের মতো রিমোট হওয়ার। যথাজ্ঞা মহারাজ, শুধুমাত্র কিছুক্ষণ সময় লাগবে, তারপরে এই বালকটি জাদুই রিমোট হয়ে যাবে। এসো পিঙ্কু, এসো আমার কাছে এসো। দেখো, আমি তোমার রিমোট মা। তুমি কি তোমার রিমোট মাকে ভালোবাসবে না? এই ছেলেটির হাত পা বেঁধে দাও, যাতে ও পালাতে না পারে। বাবা পিঙ্কু, এখন তুমি জাদুই রিমোট হওয়ার জন্য তৈরি হয়ে যাও। মা, মা আমাকে বাঁচাও। বাবা, বাবা আমাকে বাঁচাও। রোহান ভাইয়া, রোহান ভাইয়া, আমাকে বাঁচাও। আমি আমি টিভির রিমোট হতে চাই না, বাঁচাও আমাকে। আরে পিঙ্কু, সবসময় টিভি রিমোট না দেখে একটু বইও তো দেখতে পারো নাকি? কি এটা? এটা আমি কোথায় এসেছি? আমি তো রিমোট সিং এর দরবারে ছিলাম। আরে মা, এখনো নতুন ড্রামা করছে পড়া থেকে বাঁচার জন্য। পিঙ্কু কোনো কিছু না বলে তার বাবা মার কাছে যায় আর তাদেরকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা। আর রোহান ভাইয়া, এখন থেকে আমি তোমার কোনো কথায় কষ্ট পাবো না। মনে তো হচ্ছে আমাদের বাচ্চার স্বপ্নে একটু বেশি কিছু দেখে ফেলেছে। লাভ ইউ টু বাবা। শুধু কি স্বপ্ন নাকি বলো তো? আমাদের বাচ্চা তো এটাই বুঝে গেছে যে আমরা ওর সাথে কেন এভাবে চিৎকার চেঁচামেচি করি। শোনো বাবা পিঙ্কু, আমাদের সব সময় সময় মতোই সব কাজ করা দরকার। খেলার পর পড়াশোনা, পড়াশোনার পর খেলা, দুটোই ভীষণ জরুরি, বুঝেছো তো? পিঙ্কু তার মায়ের সব কথাই বুঝে যায় আর সে তার বাবা মায়ের বাধ্য ছেলে হয়ে যায়। কোনো এক গ্রামে দুই বোন বাস করত। তারা ছিল আপন বোন। একজনের নাম ছিল মেঘাল, অপরজনের নাম ছিল রূপাল। রূপাল সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজ শেষ করে মাঠে কাজ করতে যেত। দিকে মেঘাল মোটেও রূপালের মতো ছিল না। সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠতো আর ঘরের কোনো কাজই করতো না। তাই নয়, সে রূপালের সঙ্গে মাঠে গিয়েও কোনো কাজ করতো না। রূপাল বাড়ির কাজ শেষ করে জমিরও কাজ করত। এমনই এক দিনের কথা, রূপাল সব কাজ শেষ করে খাবারও রেডি করে রাখলো। মাঠে কাজ করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন সে মেঘালকে বলল, এই যে মেঘাল, ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, তুই এখনো ঘুমাচ্ছিস? এই তাড়াতাড়ি চল, মাঠে কাজ করতে যেতে হবে তো। এই, আমাকে তুই একদম ডাকবি না। আমি ঘরেরও কোনো কাজ করতে পারবো না আর জমিরও কোনো কাজ করতে পারবো না। তুই একাই যা, একদম বিরক্ত করবি না আমাকে। রূপালের এমন কথা শুনে রূপাল মন খারাপ করে কাজে চলে গেল। সারাটা দিন কাজ করে সে বাড়ি ফিরছিল। তার সময় রূপাল যখন কাজ শেষ করে বাড়িতে ফিরছিল, তখন তার দেখা হয় একজন বৃদ্ধা মহিলার সাথে। আরে আরে মা, তুমি সারাদিন রোদের মধ্যে একা একা কেন কাজ করো বলো তো? তুমি তোমার বোনকে সাথে করে নিয়ে আসতে পারো না? আসলে আমি ওকে অনেকবার করে বোঝাই, কিন্তু ও তো আমার কোনো কথাই শোনে না। তাই বাধ্য হয়ে আমি একাই কাজে আসি।
বৃদ্ধা মহিলার সাথে গল্প করা শেষ করে রূপাল তার বাড়িতে ফিরে এলো। আর বাড়িতে এসে সে রান্নার জন্য প্রস্তুতি নিতে থাকলো। মধ্যে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, আর তার মধ্যে বিদ্যুৎও চমকাতে লাগলো। সব মানুষরা মাঠের দিকে ছুটতে লাগলো। রূপালও তাদের সঙ্গে মাঠে বের হলো। একটা রাত ধরে মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য সব ফসলে তলিয়ে গেল। ওই সারাটা রাত পার হয়ে সকাল হলো। সকালবেলা আবারও সবাই ঘুম থেকে উঠে নিজেদের খেতে গেল। তাদের খেতে গিয়ে দেখলো সব ফসল পানিতে নষ্ট হয়ে গেছে, আর সব ফসলই পানিতে একদম তলিয়ে গেছে। ফসলের মাঠ এভাবে পানিতে ডুবে যেতে দেখে রূপাল অনেক কাঁদতে লাগলো। হঠাৎই রূপালের চোখ পড়লো মাঠের কোণে থাকা একটি গোলাপ গাছের দিকে। এটি দেখতে ছিল ভীষণ সুন্দর। মন খারাপ করে রূপাল সেই গোলাপটি নিয়ে বাড়িতে চলে এলো। টেনে রূপাল সেই গোলাপটিকে মাটিতে পুঁতে দিল। সঙ্গে সঙ্গে সে ছোট্ট গোলাপ ফুলের চারাটি অনেক বড় গোলাপ ঘরে পরিণত হলো। দেখে তো রূপাল খুবই আশ্চর্য হয়ে গেল, আর জোরে জোরে মেঘালকে ডাকতে শুরু করলো। খাল, মেঘাল, কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে এসো, দেখে যাও এই জাদুর গোলাপ ফুলের চারাটি অনেক বড় গোলাপ ঘরে পরিণত হয়েছে। ভেবেছিলাম এটা কোনো সাধারণ গোলাপ ফুলের চারা হবে, কিন্তু না। এমন আওয়াজ শুনে মেঘালও বাহিরে বেরিয়ে এলো, আর সেও দেখতে পেল অনেক বড় গোলাপ ঘর। আরে রূপাল, সত্যি তো দেখছি এটা অনেক বড় জাদুই গোলাপ ঘর। রূপাল ও মেঘাল দুই বোনই ভীষণ আশ্চর্য হয়ে সেই গোলাপ ফুলের ঘরটি দেখতে লাগলো। সেই গোলাপ ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো, আমার এই জাদুই গোলাপ ফুলের ঘরে তোমাদের দুজনকে স্বাগতম। আমি হলাম গোলাপ ফুলের ঘর। ফুলের ঘরকে কথা বলতে দেখে তারা দুবোন আরো বেশি হতভম্ব হয়ে গেল। একে একে গোলাপ ফুল আবার কখনো কথা বলতে পারে নাকি? আরে বাহ, আর দেখো দেখো, মানুষের মতো তার দুটি চোখও আছে, আমাদের দিকে তাকিয়ে রয়েছে। হ্যাঁ, আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই, আমিও যে তোমাদের মতোই মানুষ। আগেই একটা দানবের সঙ্গে আমার যুদ্ধ হয়েছিল। সেই দানব আমাকে মেরে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল। সেই পৃথিবীতে রাজত্ব করতে চায়। সেই গ্রামের লোকেদের উপর শাসনতন্ত্র চালাতে চেয়েছিল। আমি ওই দানবকে কখনো এটা করতে দেইনি। তাই তো আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই দানবের সাথে লড়ে গেছি। যখন আমি মারা গেছি তখন ওই দানব আমাকে একটি ফুলে পরিণত করে দেয়। চাচা, তাহলে কি আপনি সারাটা জীবন এভাবে ফুল হয়েই কাটাবেন? না না, আমাকে মুক্ত করার একটা প্রতিকার আছে, যেটা তোমরা চাইলেই করতে পারবে। তোমরা আমাকে সাহায্য করো, তাহলে আমিও আমার আগের রূপে ফিরে আসতে পারবো। না না, আমরা তোমার জন্য কোনো কিছু করতে পারবো না বাপু। তুমি আমাদের কে হও হ্যাঁ, যে আমরা তোমাকে সাহায্য করব? আর তাছাড়া তোমার এমন উপকার করে আমাদেরই বা কি লাভ বলো তো? কেছি মেঘাল, এসব কথা বলতে নেই। এইসব তুই কি বলছিস বলতো? অন্যের উপকার করা অনেক ভালো, আর কখনোই তার জন্য কোনো কিছু চাইতে নেই। এইসব লোভ করা একদম ভালো না। এখন আমাদের উচিত ওনাকে সাহায্য করা। আমাদের সাহায্য এখন ওনার জন্য খুবই প্রয়োজন। আমার জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না। এই জঙ্গলের পাশে একটা নদী আছে না, সেই নদী থেকে পানি এনে আমার উপর ছিটিয়ে দেবে। তোমরা এমনটা করতে পারো, তাহলে আমি আবারও আমার আগেরও ফিরে পাবো। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখো, আমাদের দু বোনের মধ্যে যে বোন আমার গোলাপের উপরে পানি ছিটিয়ে দিতে পারবে, আমি তাদের সারা জীবন সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করব, আর অনেক স্বর্ণমুদ্রা দেব। এখন তোমাদের সেখানে যাওয়া মোটেই উচিত হবে না, কারণ এখন যে অনেক রাত। তোমাদের সকালেই করতে হবে, আর সকালে আমার গোলাপে পানি ছিটিয়ে দিলে আমি আমার নিজের রূপে ফিরে আসব, এখন নয়। কথা শোনার পর মেঘালের মনে অনেক লোভ কাজ করলো, সোনা দানা পাওয়ার লোভ। ওদিকে রূপাল শুধু এটাই চাইলো যে গোলাপ ফুলটি যেন তার আগের রূপ ফিরে পায়, আর যেন স্বাভাবিক জীবন যাপন করতে পারে। তারা দুজন যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো। যখন সকাল হলো, মেঘা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারলো না, কারণ সকাল সকাল ঘুম থেকে ওঠার মেঘালের একদমই অভ্যাস নেই। দিকে রূপাল সকাল সকাল ঘুম থেকে উঠে সেই নদী থেকে পানি একটি পাত্রে করে এনে গোলাপ ফুলের সামনে এসে দাঁড়িয়ে গেল। এই সময় মেঘাল ঘুম থেকে উঠে সেখানে পৌঁছে গেল, আর রূপালের হাত থেকে পানির পাত্রটি কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। এই পানির হাঁড়িটা আমাকে দিয়ে দে, আমি গোলাপ ঘরের উপরে পানি ছিটিয়ে দেব। দে বলছি, দে আমাকে।
কি বললি তুই? আমি তোকে কেন দেব? হ্যাঁ, কষ্ট আমি করব আর তুই কি না গোলাপ ফুলের উপরে পানি ছিটিয়ে দিয়ে সব ফল তুই নিজে ভোগ করবি? তো আমি কিছুতেই হতে দেব না। তাছাড়া তুমি গোলাপ ফুলের সামনে এতগুলো মিথ্যে কথা কি করে বলতে পারছো? তুমি তো এখনই ঘুম থেকে উঠে এলে আর আমি তো পানি নিয়ে এলাম। যারা পানি যখন আমি নিজে নিয়ে এসেছি তখন আমি নিজেই এই পানিগুলো গোলাপ ফুলের উপরে ছিটিয়ে দিব। তুমি এখন যাও তো, যাও, চলে যাও আর গিয়ে ঘুমিয়ে পড়ো। রূপালের এমন উচিত কথা শুনে মেঘাল প্রচন্ড রেগে গেল। মেঘাল রূপালের গায়ে হাত তুললো। সে গোলাপ ঘরের সামনেই তাদের দুজনের অনেক মারামারি লেগে যায়। তবে মারামারির এক পর্যায়ে রূপাল গোলাপ ফুলের ঘরে পানি ছিটিয়ে দেয়। রূপাল গোলাপ ঘরের উপরে পানি ছিটিয়ে দিতেই গোলাপ ঘরটি অদৃশ্য হয়ে গিয়ে সুন্দর একটি পরী প্রকট হলো। বাল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এত দূর থেকে পানি এনে আমার উপরে ছিটিয়ে দিয়েছো। বাল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার আগেরও ফিরে পেয়েছি। আর মেঘাল, তুমি কেন এত লোভ করলে বলো তো? পরিশ্রম না করেও কি না পরিশ্রমের ফল ভোগ করতে চেয়েছো? এটা মোটেও ঠিক নয়। পরে তার জাদুর লাঠি ঘুরিয়ে রূপালের জন্য অনেক বড় একটা গোলাপ ঘর তৈরি করে দিল। পরী ওই জাদুর গোলাপ ফুলের ঘরকে বলল, এই জাদুই গোলাপ ঘর তুমি মেঘালকে অনেক কুৎসিত আর কালো করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গেই মেঘাল দেখতে খুবই কালো এবং কুৎসিত হয়ে গেল। লোভী মানুষদের এমন শাস্তি প্রযোজ্য। আর রূপাল, শোনো, আজ থেকে তুমি এই গোলাপ ঘরেই থাকবে। তোমার অনুমতি ছাড়া কেউ এই গোলাপ ঘরে প্রবেশও করতে পারবে না। এর মধ্যে সকল রকমের সুযোগ সুবিধা রয়েছে। শুধু তাই নয়, অনেক ধন সম্পদও রয়েছে। তোমার যখন যেটা মন চাইবে তুমি এই গোলাপ ঘরের কাছে চেয়ে নেবে। এই গোলাপ ঘর তোমার সকল চাহিদা পূরণ করবে। তা বলে পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে পরীরাজ্যে চলে গেল। এভাবেই রূপাল তার ভালো কাজের জন্য পুরস্কৃত হলো আর মেঘাল তার খারাপ কাজের জন্য শাস্তি পেল।